তোতা তোতি তোমরা এসেছো? ঠিক আছে গো, তুমি শোনো, রামচন্দ্র হলেন। সেই দিনকার মতো তোতা এবং ততি তাদের গন্তব্য তপবনে উড়ে চলে যায়। তুমি যেমন আমার গর্ভাবস্থার সময়। অনেকদিন পূর্বে একটা সুন্দর সকালে মা সীতা তার রাজমহলের বাগানে ভ্রমণ করতে বেরিয়েছেন। চারিদিকে সুন্দর পাখিদের আওয়াজের সঙ্গে মিষ্টি বাতাস বইছে। সেই সময় যদি আমরা কি বলছিলাম, হ্যাঁ, রাজা দশরথের পুত্র রামচন্দ্র হলেন খুবই সুন্দর সুপুরুষ। তার গায়ের রং শ্যামবর্ণের, তাও তিনি কতটা সুন্দর! একবার দেখলে যাকে চোখই ফেরানো যায় না, মনে হয় যেন সবসময় দেখতেই থাকি। তার এই সুন্দর নম্র ব্যবহার এবং সুন্দর দৃষ্টির জন্য সকল মেয়েরা তাকে বিবাহ করতে উগ্রীব। কিন্তু তার সঙ্গে তো একমাত্র সীতা দেবীরই বিবাহ সম্পন্ন হবে, এটাই আমরা শুনেছিলাম। বলো, তাই না ততি? আর তিনি কতটা নম্র, সভ্য, ভদ্র এবং সকল মানুষকে তিনি কতটা ভালোবাসেন সেটাও বলো। তার এত কিছু গুণের জন্যই তো তিনি এত সুন্দর। এই কথাগুলি যখন নিজেদের মধ্যে বলাবলি করছিল, তখন সেখানে সীতা দেবী এসে উপস্থিত হন। তিনি বাগানের কিছু ফুলের পরিচর্যা করছিলেন। সেই সময় তারা এই কথাগুলো বলে। তারা খুবই ধীর এবং ক্ষীণ স্বরে এই কথাগুলি বললেও সীতা দেবীর কানে কোনো না কোনোভাবে পৌঁছেই যায়। সেই জন্য সেই কথার উৎস জানতে তিনি আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে যান। শোনো তোতা, তুমি আমার সম্বন্ধে কি বলছো তা আমাকেও বলো। আমি যে আমার সম্বন্ধে জানতে চাই, তোমরা কি আমাকে নিয়ে বলছো? তুই কে? আমি জনক রাজকন্যা সীতা। ও রাজকুমারী সীতা, আমরা কিছু জানতাম না যে আপনি এখানে আছেন। আমরা কিছু না জেনেই আপনার সম্বন্ধে অনেক কিছু বলে ফেলেছি, আমাদের ক্ষমা করবেন রাজকুমারী। না, আমি সেই সম্পর্কে কিছু মনে করিনি। তবে তোমরা আমার বিবাহের সম্পর্কে যা কিছু বলছিলে তা কি সত্য? তাহলে এই সম্পর্কে বিস্তারিত কিছু বলো আমাকে। এই রাজকুমারী, আপনি যা যা শুনেছেন সব কিছুই একদম সত্য কথা। এটি বাস্তবে ঘটতে চলেছে। তোমরা এত কিছু জানছো কি করে? তোমরা কি ভবিষ্যৎ দ্রষ্টা, নাকি তোমাদের কোনো অলৌকিক ক্ষমতা আছে? তাহলে সেই সম্পর্কে বলো, কিভাবে তোমরা এত কিছু জেনে যাচ্ছ? নানা রাজকুমারী, আমরা কোনো ভবিষ্যৎ দেখতে পারি না, কিন্তু আমরা যে তপবনে থাকি সেই তপবনের ঋষি মহর্ষি বাল্মীকি এইসব কথাগুলি তার শিষ্যদের বলেছেন। তার মুখ থেকেই আমরা এইসব কথা জানতে পেরেছি এবং এখানে সেই নিয়ে আলোচনা করছিলাম। এই কথা শুনে রাজকুমারী সীতা বিস্মিত হয়ে যান এবং তিনি মনে মনে ভাবেন যে এই পাখিদের কাছ থেকে আমি আরও আমার ভবিষ্যতের সম্পর্কে শুনব। কিন্তু যদি এই পাখিরা উড়ে কোথাও চলে যায় তাহলে আমি কি করব? তখন তো আর আমি এই সম্পর্কে কিছু জানতেই পারবো না। তাই তিনি মনস্থির করেন যে এদেরকে খাঁচার ভিতর আটক করে রেখে প্রাণ ভরে তার বিবাহ হবে যে পুরুষের সঙ্গে, সেই সম্পর্কে এদের মুখ থেকে শুনবেন। তাই তিনি এটি ভেবে নেন যে সুযোগ বুঝে এদেরকে একদিন আটক করবেনই। তখন তোতা বলে, দেখুন আসি রাজকুমারী, আমাদের এখনো সেই তপবনে উড়ে যেতে হবে, অনেক সময় লাগবে। আমরা এবার রওনা হই। বিদায় রাজকুমারী। সেই দিনকার মতো তোতা এবং ততি তাদের গন্তব্য তপবনে উড়ে চলে যায়। কিন্তু সারা দিন ধরে রাজকুমারী সীতা শুধু তার অদেখা অজানা সেই পুরুষের সম্পর্কেই ভাবতে থাকে যে তার জীবনসঙ্গী হতে চলেছে। তার পরের দিনও তিনি সেই সময় বাগানে এসে উপস্থিত হন এবং দেখে যে গাছের ওপরে তোতা এবং ততি নিজেদের মধ্যে গল্প করছে। সেই দেখে তিনি ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে গিয়ে তোতাকে বলে, তোতা ততি, তোমরা এসেছো? বাহ, তোমরা নিশ্চয়ই তার সম্বন্ধে আরও অনেক কিছু কথা শুনতে পেয়েছো এবং জানতে পেরেছো। তাহলে আমাকে বলো না, তিনি কোথায় থাকেন,
তেনার বাবার সম্পর্কে, তেনার মায়ের সম্পর্কে যদি কিছু জেনে থাকো তাহলে বলো আমাকে। আমি যে আর অপেক্ষা করতে পারছি না তোমাদের মুখে তার কথা শোনার জন্য। ঠিক আছে গো, তুমি শোনো। রামচন্দ্র হলেন অযোধ্যার রাজা দশরথের প্রথম পুত্র তথা জ্যেষ্ঠ পুত্র। তার তিনজন মাতা, মাতা কৌশল্যা, মাতা কৈকেয়ী এবং মাতা সুমিত্রা। রামচন্দ্রের আরও তিনজন ভাই আছে, ভ্রাতা লক্ষ্মণ, ভ্রাতা শত্রুঘ্ন এবং ভ্রাতা ভরত। তারা তিনজন এবং রাজা রামচন্দ্র খুবই শাস্ত্রজ্ঞ এবং জ্ঞানী। তারা গুরুকুলে থেকে অনেক বছর পড়াশোনা করে শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেছেন এবং অস্ত্রবিদ্যাতেও তারা খুবই পারদর্শী। তারা চারজনই যেমন সুদর্শন তেমনই তারা নম্র এবং ভদ্র। তাদের মধ্যে রাজা রামচন্দ্র তো জ্যেষ্ঠ এবং সবথেকে বেশি বলশালী। ঠিক আছে রাজকুমারী সীতা, আজকের মতো আমরা এখন আসি, না হলে যে আমাদের তপবনে যেতে অনেক দেরি হয়ে যাবে। এখনই যদি না রওনা দিই তাহলে আর ঠিক সময় পৌঁছাতেই পারবো না। এখন তাহলে আমরা আসি, আমাদের বিদায় দিন। না না, তোমরা আরও কিছু কথা বলো তার সম্পর্কে, আমি যে শুনতে উদ্গ্রীব। তোমরা বলো, না হলে আমার যে শান্তি হবে না। এই বলে তোতা এবং ততি রাজকুমারীর কাছে বিদায়ের জন্য আদেশ চান। কিন্তু রাজকুমারী রামচন্দ্র দেবের কথায় এতটাই বিভোর হয়ে গিয়েছিলেন যে তিনি তাদেরকে বিদায় দিতে একদমই রাজি হচ্ছিলেন না। তারা যখন অনেক জেদাজেদি করছিল তখনই রাজকুমারী সীতা মনস্থির করলেন যে আজই ওদের আটক করে রাখবেন এবং মনের সুখে তাদের কাছে শ্রী রামচন্দ্রের কথা শুনবেন। সেই মতো তিনি একজন দাসীকে ডেকে আদেশ দেন ওদেরকে খাঁচায় আটক করতে। সেই মতো দাসীও তাদের খাঁচায় আটক করে ফেলে এবং ওদেরকে জোর করে খাঁচায় বন্দি করার পরে তাদেরকে বলেন, তোমরা এখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারো, তোমাদের কখনো কোনো কষ্ট আমি পেতে দেব না। তোমরা চারবেলা ভালোভাবে খেতেও পাবে এবং আরামেও এখানে থাকতে পারবে। শুধু তোমরা দুবেলা আমাকে প্রভু শ্রী রামচন্দ্রের কথা শুনিও, তাহলেই হবে। তখন তো তার চিন্তার সুরে বলে ওঠে, রাজকুমারী, আমার স্ত্রী যে এখন গর্ভবতী, আপনি এই অবস্থায় যদি ওকে আটক করে রাখেন তাহলে ও সুস্থভাবে আমার সন্তানদের কিভাবে জন্ম দেবে? আপনি দয়া করে আমাকে আটক করে রাখুন, কিন্তু ওকে অন্তত ছেড়ে দিন যাতে ও সন্তানদের ভালোভাবে খোলা পরিবেশে জন্ম দিতে পারে। তখন রাজকুমারী কি করবেন তা বুঝতে না পেরে তোতা এবং ততিকে দুটি আলাদা আলাদা খাঁচায় রেখে দেন। থেকে বিরহ ততি সহ্য করতে না পেরে অভিশাপ স্বরূপ রাজকুমারী সীতাকে বলে ওঠে, তুমি যেমন আমার গর্ভাবস্থার সময় আমার স্বামীকে আমার থেকে দূরে করে দিলে, তেমনি তোমারও গর্ভাবস্থার সময় তোমাকে তোমার স্বামীর থেকে বিরহ সহ্য করে নীরব যন্ত্রণা সহ্য করতে হবে এবং সেই যন্ত্রণার মধ্যে দিয়ে তোমার সন্তানকে জন্ম দিতে হবে। দেখো, রাজকুমারী সীতা ছিলেন যেমনই জ্ঞানী তেমনই দয়াময়ী এবং কৃপাবতী, কিন্তু এই বিষয়ে তিনি যে কেন এমন করলেন তা আজও সবার অজানা। এই ঘটনার কিছুদিন পরেই রাজকুমারী সীতার পিতা রাজা জনক ঠিক করলেন যে তার কন্যা এখন বিবাহযোগ্যা হয়ে গেছে। তাই তিনি একদিন মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, আমার পুত্রী সীতা এখন বিবাহযোগ্য হয়ে গেছে, তাই আমি ঠিক করেছি খুব শীঘ্রই তার বিবাহ দেব। সেই মতো আমি চেয়েছি পরের সপ্তাহে যেন একটি স্বয়ম্বর সভা এখানের আলোচনা হয় এবং আমি সেখানের মধ্যে থেকে আমার যোগ্য জামাতাকে খুঁজে নিতে চাই। সেই মতো তুমি চারিদিকের সমস্ত বীর যোদ্ধা এবং বীর রাজপুত্রদের খবর দাও, তারা যেন সেই দিনকে এখানে এসে উপস্থিত হয়। যথাজ্ঞা রাজন। তারপর কালের নিয়ম একদিন স্বয়ম্বর সভার দিন এসে উপস্থিত হয়। সেদিনকে চারিদিকের সব বীর বিক্রমী রাজপুত্ররা সেখানে এসে উপস্থিত হয় এবং সেখানে রাজা জনকও উপস্থিত থাকেন। তারপরে একসময় মাতা পুত্রী সীতাকে নিয়ে রাজনের কাছে আসেন। তারপরেই স্বয়ম্বর সভার সূচনা করেন রাজন। আপনাদের সকলকে
অনেক অনেক ধন্যবাদ এই স্বয়ম্বর সভায় উপস্থিত হওয়ার জন্য, এবং এই স্বয়ম্বর সভায় আপনাদের সবাইকে অনেক স্বাগতম। আপনারা আপনাদের সামনে যে ধনুকটি দেখতে পাচ্ছেন সেটি কোনো সাধারণ ধনুক নয়, এটি হচ্ছে ভগবান মহাদেবের দেওয়া আশীর্বাদী ধনুক। এই ধনুকটি যিনি নিজের হাতে তুলে এটিকে বাঁধতে পারবেন তিনিই হবে আমার জামাতা, আমার পুত্রী সীতার যোগ্য বর। আসুন সবাই আপনারা একে একে এগিয়ে সেই স্বয়ম্বর সভার শুভ অনুষ্ঠানটি শুভারম্ভ করুন। একে একে সমস্ত রাজপুত্ররা এসেই ধনুকটি তোলার চেষ্টা করেন, কিন্তু তুলে বাঁধা তো দূরের কথা, কেউ এই ধনুকটি তুলে চাগাতেই পারেন না। তখন রাজা জনক খুবই দুশ্চিন্তায় পড়ে যায় এবং মনে মনে ভাবেন, একে একে তো সকল রাজপুত্ররাই চেষ্টা করলেন, কিন্তু এই ধনুকটি তুলে ধরা তো দূরের কথা, কেউ এক ফোঁটা তুলতেও পারলেন না। তাহলে কি আজকের এই স্বয়ম্বর সভাটি ব্যর্থ হবে? রাজা মনে মনে এই কথা ভাবছিলেন, ঠিক তখনই একজন বীর বিক্রমী সুপুরুষ রাজপুত্র ধীরে ধীরে মহলে প্রবেশ করলেন। তাকে দেখে সবাই চমকে গেল এবং হাঁ করে তার দিকে তাকিয়ে থাকতে লাগলো, এবং তিনি বিনীত স্বরে রাজনকে বললেন, নমস্কার রাজন, আপনি যদি অনুমতি দেন এবং অভয় দেন তাহলে কি আমি একবার চেষ্টা করে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই পারো। তারপরে যেই ধনুকটি কেউ দুহাতে একটু তুলতেই সমর্থ হচ্ছিলেন না, সেই ধনুকটি তিনি এসে বাঁহাতে করে তুলে ধরে নেন এবং সেই ধনুকটি বাঁধতে বাঁধতে মাঝখান থেকে ভেঙেই ফেলেন। তখন উপস্থিত সকলেই হতবাক হয়ে যান এবং মনে মনে ভাবেন যে কে এমন শক্তিশালী রাজা, কে ইনি যে যেই ধনুকটি আমরা কেউ তুলতেই পারছিলাম না সেটিকে এক হাতে তুলে উল্টে ভেঙেই দেন, ইনি কে? তুমি কে বাবা? তোমার পরিচয় দাও, আমরা সকলেই তোমার পরিচয় জানতে অগ্রী। আমি অযোধ্যার রাজপুত্র, রাজা দশরথ হলেন আমার পিতা, এবং এই যে দেখছেন ইনি হলেন আমার ভাই লক্ষণ। কথা নিয়ে খুবই আনন্দে রাজা জনক হাসতে হাসতে তার পুত্রী সীতার সঙ্গে রামচন্দ্রের বিবাহ দেন এবং তারা খুবই আড়ম্বরের সহিত তাদের রাজ্য অযোধ্যায় ফিরে গেলেন। অযোধ্যায় যাওয়ার কিছুদিন পার হতে না হতেই মাতা কৈকেয়ীর প্ররোচনায় রাজা দশরথ বাধ্য হন রামচন্দ্র এবং সীতাকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে। তিনি বুকে পাথর চাপা রেখে তাদেরকে বনবাসের জন্য বিদায় দেন। রামচন্দ্র, মাতা সীতা এবং ভ্রাতা লক্ষণ তিনজনে বনবাসের উদ্দেশ্যে তপবনের দিকে রওনা দেন। নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তারা তাদের জীবন পার করছিলেন। এই সময় লঙ্কাধিপতি রাবণ একদিন এই তপবনের মধ্যে দিয়ে যেতে যেতে মাতা সীতাকে দেখতে পান এবং তিনি তাকে স্ত্রী বানানোর জন্য জোরপূর্বক হরণ করেন। কুটিরে ফিরে রামচন্দ্র এবং লক্ষণ কোথাও মাতা সীতাকে খুঁজে পান না এবং তারা খুঁজতে খুঁজতে তপবনের ভিতর দিকে গেলে তারা জটায়ুর দেখা পান এবং জটায়ু তাদেরকে মাতা সীতার অপহরণের কথা বলেন এবং বলে দেন যে রাবণ তাকে নিয়ে শ্রীলঙ্কায় গেছেন। মাতা সীতা অনেক দিন ধরে লঙ্কাপুরীতে একটি তপবনে বাস করেন, যেই তপবনের নাম হলো অশোক বটিকা। পর রামচন্দ্রদেব এবং ভ্রাতা লক্ষণ, সুগ্রীব রাজা এবং হনুমানজি এবং জাম্ববান দেবের শরণাপন্ন হয়ে তাদের সহায়তায় যুদ্ধ করেন রাক্ষসরাজ রাবণের সঙ্গে এবং সেই যুদ্ধে তারা তাদেরকে হারিয়ে মাতা সীতাকে উদ্ধার করে পুনরায় তাদের নিজেদের তপবনে নিয়ে আসেন। তারপর ধীরে ধীরে সময় যেতে থাকে এবং তাদের 14 বছরের বনবাস সম্পন্ন হয়। তারপরে তারা পুনরায় সগৌরবে অযোধ্যায় ফিরে যান। অযোধ্যায় ফিরে যাওয়ার পরে রাজা রামচন্দ্রের রাজা হিসাবে অভিষেক হয় এবং সীতামাতা হন তার রাজরানী। রামচন্দ্র রাজার রাজত্বে সব প্রজারাই খুবই খুশি। একদিন এক প্রজা এসে তাকে বললেন, রাজন, আমরা আপনার
এই রাজত্বে খুবই খুশি। আপনি যেমন কৃপাময় তেমনই প্রজাবৎসল। আমাদের সবার এই আনন্দের কারণ হচ্ছে আপনি। আপনি না থাকলে আমরা সবাই এত আনন্দে দিন যাপন করতে পারতাম না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের উপর এই প্রজাবৎসলতার জন্য। এইভাবেই দিন পার হচ্ছিল। একদিন মাতা সীতা জানতে পারেন যে তিনি গর্ভবতী এবং তিনি খুব তাড়াতাড়ি এই অযোধ্যার রাজপুত্র বা রাজকুমারীকে জন্ম দিতে চলেছেন। সেই মতো তিনি খুশি হয়ে একদিন রাজা রামচন্দ্রকে ডেকে বলেন, প্রভু, আপনার জন্য খুবই খুশির সংবাদ রয়েছে, যা শুনলে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। এতে কি এমন খুশির সংবাদ যেটা শুনলে আমি একদম আনন্দে আত্মহারা হয়ে যাব? বলো, আমি যে আর ব্যাকুলতা সহ্য করতে পারছি না। আপনি খুব তাড়াতাড়ি আপনার সন্তানের পিতা হতে চলেছেন, অর্থাৎ খুব তাড়াতাড়ি এই অযোধ্যার উত্তরাধিকারী আসতে চলেছে। হা হা হা, কি বললে তুমি? সত্যি? তুমি সত্যি বলছো? সত্যি এই অযোধ্যার উত্তরাধিকারী আসতে চলেছে? আমি পিতা হতে চলেছি? আজ কি আনন্দের খবর তুমি আমায় শোনালে। শোনো মন্ত্রী, মন্ত্রী। বলুন রাজন। আজ খুবই খুশির দিন। আজকে আমি জানতে পেরেছি যে আমাদের এই বংশের উত্তরাধিকারী আসতে চলেছে। তুমি চারিদিকে এই সুসংবাদ জানিয়ে দাও এবং চারিদিকে আনন্দের অনুষ্ঠানের সূচনা করো। এই কথা খুব তাড়াতাড়ি গোটা রাজ্যে ছড়িয়ে যায়। সকল মানুষ এই কথা শুনে খুবই আনন্দিত হন যে তাদের উত্তরাধিকারী আসতে চলেছে। কিন্তু কিছু কিছু মানুষ এই নিয়ে সমালোচনাও করতে থাকে এবং তারা নানা অকথা কুকথা মাতা সীতার ব্যাপারে বলতে থাকে। একদিন এক ধোপা, যিনি এই অযোধ্যা নগরীতেই থাকতেন, তিনি রাজদরবারে এলেন এবং গোটা ভরা রাজসভায় রাজা রামচন্দ্রকে বললেন, নমস্কার রাজন, আমি জানি আমার এখানে এসে এইসব কথা বলা উচিত নয়, তাও যে আমি না বলে থাকতে পারছিলাম না, না হলে যে আমাদের এই রাজপরিবারের সঙ্গে অবিচার হতো। আমি বলতে চাই যে এতদিন মাতা সীতা অশোক বটিকায় ছিলেন। আপনি কি পুরোপুরি জানেন যে মাতা সীতার গর্ভে যে সন্তান আছে সেটি আপনারই? এটি তো নাও হতে পারে, না হলে যে এই পরিবারের যে উত্তরাধিকার হবে সে তো ভুল হবে। অন্য একজনের সন্তান তো আপনার সন্তান রূপে প্রতিস্থাপন করা হবে এবং সে এই রাজ্যের রাজকুমার হয়ে যাবে। এটা তো ভুল হবে, বলুন? স্তব্ধ হও। তুমি কি জানো তুমি কি বলছো? তুমি অযোধ্যার রাজার কাছে দাঁড়িয়ে আছো। তুমি অযোধ্যার রাজা রামচন্দ্রের কাছে দাঁড়িয়ে কিভাবে এই কথাটা বলতে পারো? স্বয়ং অযোধ্যা রাজের কাছে দাঁড়িয়ে তার সন্তানকে নিয়ে তুমি প্রশ্ন তুলছো? জানো এই ভুলের জন্য তোমার প্রাণদণ্ড অবধি হতে পারে। হ্যাঁ প্রভু, আমি জানি এই কথা বলার জন্য আমার প্রাণদণ্ড হতে পারে, কিন্তু আমি চাই যে আমার মারা যাওয়ার আগে প্রমাণ হয়ে যাক যে এই সন্তান আপনারই, তবেই আমি আপনার শাস্তি মাথা পেতে নিতে পারবো। তখন এই রাজসভাতে যারা যারা উপস্থিত ছিলেন সেই সমস্ত রাজ্যের লোকেদের এবং প্রজাদের মধ্যে গুঞ্জন ওঠে। তারাও মনে মনে ভাবতে থাকে, এই লোক যেটি বলছে সেটা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে এর ভবিষ্যৎ কি হবে? রাজা রামচন্দ্র, ভরত এবং শত্রুঘ্ন সহিত ভ্রাতা লক্ষ্মণ কেউই এই কথা মেনে নেয়নি। কিন্তু এই কথা ধীরে ধীরে গোটা রাজ্যে ছড়িয়ে যায়। সবাই মাতা সীতার দিকে আঙুল তুলে প্রশ্ন তোলে। তারপরে এমন সময় আসে যে কেউই তাকে এই রাজ্যের রানী হিসাবে মেনে নিতে চান না। তাকে সবাই বলেন যে তার সতীত্বের পরীক্ষা দিতে হবে, নয়তো আমরা আর তাকে রানী হিসাবে মানব না এবং এই রাজ্যেও থাকতে দেবো না। কিন্তু সীতামাতা কদাপি নিজের সতীত্বের পরীক্ষা দিতে রাজি নন, কারণ তিনি জানেন যে তিনি কোনো ভুল করেননি। তাই তিনি নিজের সম্মান রক্ষা করতে এবং নিজের সন্তানকে অক্ষত রাখতে গোটা রাজত্ব ছেড়ে বনবাসে চলে যান। সেখানে গিয়ে তিনি অসহায় হয়ে পড়েন। তারপর মাতা সীতা কিছু খেতে না পেয়ে খিদের জ্বালায় বনে ঘুরতে ঘুরতে একদিন এক মহর্ষির তপবনে এসে পৌঁছান এবং ধীরে ধীরে সেই মহর্ষির আশ্রম কুটিরেও গিয়ে পৌঁছে যান।
তখন তিনি জানতে পারেন যে এই কুঠিরে সেই বাল্মীকি ঋষির বাস, যেই বাল্মীকি ঋষির কাছে তোতা এবং ততি থাকতো, এবং যেই বাল্মীকি ঋষি আগে থেকেই বলে দিয়েছিলেন যে সীতামাতা এবং রামচন্দ্রের বিবাহ সম্পন্ন হবে। সেইখানে গিয়েই তিনি তার গর্ভাবস্থার 9টি মাস পার করেন এবং তারপর একটি পুত্র সন্তানকে জন্ম দেয় এবং তার নাম রাখেন লব। একদিন এক অলৌকিক ঘটনার দ্বারা তার পুত্র সন্তান কুশেরও জন্ম হয়। এই কুশের জন্ম দেন স্বয়ং মহর্ষি বাল্মীকি। তারা দুজনেই মহর্ষি বাল্মীকির আশ্রমে ধীরে ধীরে বড় হতে থাকে। এই গোটা ঘটনাটি একটি অভিশাপের দ্বারা শুরু হলে এবং তার পরিণতিও একটি অভিশাপের ফলরূপে শেষ হলেও মনে করা হয় এই গোটা ঘটনাটি অবশ্যই প্রভুর লীলা, মানুষ তথা সর্বপ্রাণীর ক্ষেত্রেও প্রযোজ্য।